রসুলপুর গ্রামে মনির মিয়া তার পরিবার নিয়ে বাস করত। পরিবার নিয়ে বেশ সুখে দিন কাটছিল তাদের। বউ চলো, আজকে তোমার সাথে আমিও রান্না করব। এইসব তুমি কি বলছো? সপ্তাহে একদিন মাত্র বাড়িতে বসে থাকো, তাও আমার সাথে কাজ করবে? না না, তোমাকে কিছু করতে হবে না, তুমি বসে থাকো, আমি রান্না করে নিয়ে আসছি। আমি তবু সপ্তাহে একদিন বাড়িতে বসে থাকি, তুমি যে সপ্তাহে প্রতিদিন বাড়িতে কাজ করো তাতে কিছু হয় না? তোমার বুঝি কষ্ট হয় না? আমি শুধু তোমাকে একটু সাহায্য করতে চেয়েছি, তাছাড়া তোমারও তো একটু বিশ্রামের প্রয়োজন আছে। ঠিক আছে, তোমার যা ইচ্ছে করো, তোমার যুক্তির সাথে আমি পারবো না। এতক্ষণে একটা ঠিক কথা বলেছো, অযথা কথা বাড়িয়ে লাভ নেই। তুমি বসো, আমি কূপ থেকে পানি এনে দিচ্ছি। কপাল করে ওনার মতো একজন স্বামী পেয়েছিলাম। অন্যের স্বামীরা বাড়িতে এসে কেমন হই হই শুরু করেন, আর এদিকে উনি সবার চেয়ে আলাদা। মা, শুধু বাবা কেন, আমরা তোমার কাছে সাহায্য করতে চাই। হ্যাঁ মা, আমরা সবাই একসাথে কাজ করব, দেখবে কেমন তাড়াতাড়ি হয়ে যায়। হা 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 হা। আচ্ছা বেশ, রাজু তুই গিয়ে উঠান থেকে কাঠখড়িগুলো নিয়ে আয়। এখনই এনে দিচ্ছি মা। আর মিনা, তুই আমার সাথে তরকারিগুলো কেটে দে। আচ্ছা মা। বাবা দেখো, আমিও মায়ের জন্য কাঠখড়ি নিয়ে এসেছি। বাবা, এই আমি কি দেখছি? কি আর দেখবি, যেমন তুমি তেমন তোমার ছেলে মেয়েরাও। এবার সবাই মিলে রান্না করো। আদিক্ষেতা দেখলে আর বাঁচি না, যেন আমাদের আর স্বামী নেই। আজ এমন একামে করতে পারে না বলে আমাদের স্বামীরা এমন করে না। কষ্টকে আমরা কিছু কম করি? এদিন এসব দেখলে হিংসায় আমার গা জ্বলে যায়। আমাদেরও তো কত কাজ করতে হয়, তবুও স্বামীরা একটিবার চেয়ে দেখে না, আরো শুধু বকাবকি করে। এটা হলো না, ওটা করলে না। আমার কি মনে হয় জানো, ও স্বামীকে তাবিজ করেছে, তাই এমন করে। তা না হলে পুরুষ মানুষ কখনো এমন করে? গ্রামে তো এত মানুষ, কই অন্য কেউ তো বউয়ের সাথে এমন কাজ করে না। এটা তুমি একদম ঠিক কথা বলেছো। এটাই হবে হয়তো, তাবিজ করে একেবারে বশ করে নিয়েছে। না দেখো, চুমকি কাকি আর মিতালি কাকি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু বলছে। কি আর বলবে, দাঁড়া ডাকছি। এভাবে দাঁড়িয়ে থাকলে খারাপ দেখা যায়। ভাবি এদিকে আসুন। বাড়ির সামনে ওভাবে দাঁড়িয়ে আছেন কেন? কি চোখ দেখলে তো, ঠিক এদিকে চোখ পড়েছি। কি আর করার, চলো ওর গল্প শুনে আসি। হ্যাঁ তাই চলো। মিনা, রাজু, যা ঘর থেকে চেয়ার নিয়ে আয়। বসুন ভাবি। না না, বসতে দিতে হবে না, আসলে একটু এদিক ওদিক হাঁটছিলাম, তোমাদের এদিকে আসতেই দেখি মনির ভাই কাজ করছে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তুমি কেমন মানুষ ভাবি, স্বামীকে দিয়ে এত কাজ করেও? সংসার তো আমরাও করি, আমাদেরও কত কাজ করতে হয়। আমরা তো কোনোদিন স্বামীকে দিয়ে একটা কুটো ছেড়াই না। এটা কিন্তু খুব খারাপ জিনিস ভাবি, গায়ের মুরব্বীরা দেখলে কি বলবে? ছি ছি ছি। মাকে এভাবে কেন বলছেন কাকি? বাবা মায়ের কাজ করে দেয়, এতে দোষের কি? হ্যাঁ, আমরা সবাই একসাথে মজা করে কাজ করি, এখানে তো দোষের কিছু নেই। স্কুলের বইয়ে আমরা পড়েছি, পরিবারের সবাইকে একসাথে মিলেমিশে কাজ করতে হয়। এতে সবার যেমন কষ্ট কম হয়, তেমনি পরিবারের সবার সাথে ভালো সম্পর্ক বজায় থাকে। ইসলাম শিক্ষা বই তো এমনটাই আছে। ইসলাম ও পরিবারের সবাইকে একসাথে মিলেমিশে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। ছি ছি ছি, ছেলে মেয়েদের এসব শিখিয়েছো? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানি না, মুখে মুখে তর্ক করে। আর শিখবে কোথা থেকে? ওরা তো এই বাড়ির বাড়ি কোথাও যায় না, সারাদিন বাড়িতে থেকে এসব বেয়াদবি শিখছে। চুপ করুন ভাবি, অনেক কথা বলেছেন আপনারা, এতক্ষণ কিছুই বলিনি। কিন্তু আমার ছেলে মেয়েদের নিয়ে একটা বাজে কথা বলবেন না, ওরা ভুল কিছু বলেনি। আমার ছেলে মেয়েরা বেয়াদব বলে আপনাদের চেয়ার এনে দিত না, আমার সাথে ঘরের কাজে সাহায্য করতো না। আপনারা আমাদের মতো ঘরের কাজে সাহায্য পান না বলে এমন হিংসা করেন, সেটা আমরা বুঝি। ভাই শুনেছেন আপনার বউয়ের কথা? আমরা সত্যি কথা বলেছি বলে আপনার বউ রেগে যাচ্ছে। হ্যাঁ, আমরা তো বুঝতে পারি, আপনাকে ভুল বুঝিয়ে এসব কাজ করিয়ে দেয় উনি। আপনারা এবার আসতে পারেন ভাবি। সম্মান করে বাড়িতে ডেকেছিলাম বসে দেওয়ার জন্য, কিন্তু আপনারা আপনাদের সম্মান রাখতে পারেননি। আর শুনুন, আমার বউ আমাকে কিছু বুঝিয়ে কাজ করায় না, আমি জোর করে করি। আমাদের পারিবারিক শিক্ষা আছে, যা আপনাদের নেই। দয়া করে সেটা অর্জন করুন আর সুখে থাকুন। অযথা লোকের সংসারে অশান্তি বাঁধানোর চেষ্টা করবেন না। এই মিতালি, এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমানিত হবি নাকি যাবি এখান থেকে? হ্যাঁ চল চল। ঘরে যাও তুমি, কতবার বললাম এসব কাজ তোমার করতে হবে না। আমার একটা কথা যদি তুমি শোনো। তুমি ওদের মতো কথা বলছো কেন? শুনলে না ছেলেমেয়েরা কি বললো? তোমার বোঝা দরকার, শুধু বই পড়ে সব হয় না। যখন ওরা বই পড়বে এবং বাস্তবে তেমন প্রতিফলন দেখাবে, তখনই ওদের পুরো বিকাশ ঘটবে, ওরা সুশিক্ষা পাবে। তুমি ওসব লোকের কথাই ভয় পেও না মা। মা, এবার আমাদের খেতে দাও, অনেক খেতে পেয়েছে আমার। এই তো হয়ে গেছে, ঘরে চল, খেতে দিচ্ছি। তোমাকে আজ এমন খুশি খুশি লাগছে যে, কারণটা কি? আবার দেখছি অনেক বাজারও করে নিয়ে এসেছো। আজ বেতন পেয়েছি, আর কাল আমার ছুটির দিন, তাই মনে একটু বেশি আনন্দ হচ্ছে।
তাছাড়া তোমাদের জন্য একটা খুশির সংবাদ আছে। কি সেটা বাবা? আসার সময় নদীতে দেখলাম বেশ পানি হয়েছে, অনেক নৌকাও চলছে। আমরা নৌকায় করে কাল ঘুরবো। কি মজা, কি মজা! আমরা নৌকায় ঘুরবো। হ্যাঁ, খুব মজা হবে। আমারও অনেক দিনের ইচ্ছে এটা। কিন্তু আমি তো সাঁতারই জানি না, নৌকায় ঘুরতে যাওয়া কি ঠিক হবে? আমরা নৌকায় ঘুরতে যাচ্ছি, সাঁতার কাটতে না বউ। খুব মজা নেওয়া হচ্ছে তাই না? নৌকা ডুবে গেলে তখন কি হবে? কিচ্ছু হবে না, আমি আছি তো, তাই না? মা, তুমি না করো না, চলো একটু ঘুরে আসি। ছেলে মেয়েদের জন্য অন্তত না করো না। ঠিক আছে, তবে তাই হোক। পরদিন তারা নৌকায় করে নদীতে ঘুরতে যায়। রাজু, মিনা, সাবধানে নৌকার মাঝখানে বস, বেশি এদিক ওদিক করিস না। মা, এসেছি দেখি তুমি শুধু এসব বলছো। এমন করলে ঘুরে কি মজা পাওয়া যায়? তুমি এসব না বলে চারদিকটা দেখো না। তোদের মা বাড়িতে বাঘেনি হলেও নদীতে এসে বেড়াল হয়ে গেছে। তাও তো আমি নৌকায় ওঠার সময় মাঝিকে বলেছি আস্তে চালাতে, তা না হলে তোর মা ভয়ই নদীর পানিতে ঝাঁপ দিত এতক্ষণে। ছেলে মেয়েদের সামনে আমাকে নিয়ে খুব মজা করা হচ্ছে তাই না? বেশ তো, করতে থাকো। সময় কিন্তু আমারও আসবে, তখন বুঝবে মজা। মা, তুমি যে এত ভীতু সেটা কিন্তু আমি আগে জানতাম না। বাবা, দেখা দেখি তোরাও শুরু করলি। বেশ, যা ইচ্ছে কর। থাক, তোর মাকে আর বিরক্ত করার দরকার নেই। আমার কাছে এসে বস দেখি, সবাই মিলে একসাথে বসে গল্প করি আর নদী দেখি। হ্যাঁ দাদা, তোমার ছোটবেলার গল্প বলো। তোমার ছোটবেলার গল্প শুনতে অনেক ভালো লাগে। বেশ, তবে তাই হবে। আকাশ তো হঠাৎ করে বেশ মেঘলা হয়ে আসছে। ঝড় উঠবে নাকি? মাঝিকে বলো তাড়াতাড়ি নৌকা তীরে বেরাতে। না না, এটুকু মেঘলা আকাশে কিছুই হবে না। নদীর মাঝে আসলে নদী আর আকাশে এমন অনেক রূপ দেখা যায়। তাছাড়া তীর থেকে আমরা খুব বেশি দূরে নেই। যদি ঝড় উঠতে শুরু করে সাথে সাথে তীরের দিকে চলে যাব। তুমি এত ভয় পেও না, শান্ত হয়ে বসো। এবার কিন্তু সত্যি অনেক ভয় লাগছে আমার। দেখো কি জোরে বাতাস বইছে, যেন এখনই সব উড়িয়ে নিয়ে যাবে। হ্যাঁ বাবা, বৌমা একদম ঠিক কথা বলেছে। আকাশও কালো হয়ে আসছে, মনে হচ্ছে খুব জোরে ঝড় বইতে শুরু করবে। ঠিক আছে মাঝি চাচা, আপনি তাড়াতাড়ি নৌকা তীরে নিয়ে যান। বউ, ভয় পেও না, আমি আছি তো। মাঝি নৌকা তীরের দিকে নেওয়ার চেষ্টা করলেও বাতাসের কারণে নিতে পারে না। বাবা, আমার অনেক ভয় করছে। বাতাসে নৌকা উল্টে গেলে তখন আমাদের কি হবে? মা, আর আমি তো সাঁতার কাটতেও পারি না, কি হবে আমাদের? এসব কথা বলতে নেই, আল্লাহর উপর ভরসা রাখো। আল্লাহকে ডাক্তরা। কি হলো মাঝি চাচা, আপনাকে তো বললাম নৌকা তীরে নিতে, তা না করে আরো মাঝ নদীর দিকে নিয়ে যাচ্ছেন কেন? বাবা, কিছুতে নৌকা তীরের দিকে নিতে পারছি না। আবার সমস্ত শক্তি দিয়েও চেষ্টা করছি, তবুও বাতাসের সাথে পেরে উঠছি না। মনে হচ্ছে নৌকার পালও ছিঁড়ে যাবে। তাড়াতাড়ি আমার হাতটা ধরো, ধরো বলছি। আমি তোমার হাত ধরলে আমরা সবাই একসাথে ডুবে মরবো। পাগলামি করো না, ধরো আমার হাত। বাঁচতে সবাই একসাথে বাঁচবো, আমার হাত ধরো। তুমি আমার আশা ছেড়ে দাও, আমার সন্তানদের তুমি বাঁচাও। এই এক কাঠ ধরে এতজনকে তুমি বাঁচাতে পারবে না। আমি চললাম পনপারে, আবার আমাদের দেখা হবে। এ আমি কি করলাম? আমার ভুলে আজ তোমাকে মরতে হলো বউ। মাঝি চাচা, আমার বউকে খোঁজার ব্যবস্থা করুন, দয়া করে জেলেদের ডাকুন। বাবা, এই ঝড়ে কোনো জেলে তাকে খুঁজতে নদীতে নামবে না। আজ রাতটা অপেক্ষা করো, কাল সকালে একটা ব্যবস্থা করা যাবে। বাবা, তোমার স্ত্রীর লাশ নদীতে ভেসে উঠেছে, জেলেরা নিয়ে আসছে। তাড়াতাড়ি নিয়ে আসুন। তুমি আমাকে ক্ষমা করো বউ, তুমি আমাকে ক্ষমা করো। মা, তুমি আমাদের ছেড়ে এভাবে কেন চলে গেলে? তুমি ফিরে এসো মা, তোমাকে ছাড়া আমি কার কাছে ঘুমাবো? মা, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। আমি তোমাকে কোথাও যেতে দেবো না মা। তোমাকে ছাড়া থাকতে পারবো না আমরা। তুমি ফিরে এসো মা। এমনিতে সে অনেক কষ্ট পেয়ে মারা গিয়েছে, এখন যদি তার লাশ সামনে রেখে এভাবে তোমরা কান্না করো, তাহলে সে আরো কষ্ট পাবে। তাকে এবার দাফন করার ব্যবস্থা করো। অবশেষে ময়নার লাশ দাফন করা হয়। এই চমকি, চল একবার রাজুদের বাড়ি গিয়ে তামাশা দেখে আসি ওদের এখন কি অবস্থা। হ্যাঁ তাই চল। আদিক্ষেতা করে আবার নদীতে ঘুরতে গিয়েছিল, গিয়ে একেবারে চলে গিয়েছে পৃথিবী ছেড়ে। চল চল, এবার তাড়াতাড়ি যাই। কি মনির ভাই, আপনাকে এখন রান্না করতে হয় বুঝি? আগেই তো করতেন, তাই এখন করতে মনে হয় না খুব একটা কষ্ট হয়, তাই না মনির ভাই? সেটা আমি বুঝে নেব। জানি আমাদের আপনার পছন্দ না, তবুও একটা ভালো কথা বলে যাই। আর একটা বিয়ে করুন, তাতে আপনারই ভালো। চল মিতালি। কথাটা খুব একটা খারাপ বলিনি। মিনা আর রাজু তাহলে খুব ভালো হবে। আমি ঠিক মতো ওদের রান্না করে দিতে পারি না, যত্ন করতে পারি না। একটা মা হলে তখন আর ওদের কষ্ট থাকবে না, সেই ওদের সব দেখাশোনা করবে।
তাছাড়া ময়না চলে যাওয়ার পর থেকে এই বাড়িতে আমারও তেমন ভালো লাগে না। ওদের যদি একজন দেখার মানুষ হয় তাহলে আমিও বাড়ি ছেড়ে একটু দূরে থাকতে পারবো। এসব ভেবে মনির একজন বিধবা মহিলাকে বিয়ে করে নিয়ে আসে। মহিলাটি তার নিজের মেয়েকেও সাথে নিয়ে আসে। বাবা, এটা কারা? কাদের নিয়ে এসেছো তুমি? আমি তো তোদের ঠিক মতো দেখাশোনা করতে পারি না, আবার ব্যবসা সামলানো আমার জন্য কঠিন হয়ে পড়েছে, তাই তোদের জন্য একজন মা নিয়ে এসেছি। এখন থেকে উনি তোদের দেখাশোনা করবেন। ঠিক আছে বাবা, আসুন মা, ঘরে আসুন। এখন থেকে এটাই আপনার ঘর। আর তুমি আমার সাথে থাকবে? না, আমি কারোর সাথে থাকতে পারবো না। আমাকে একা একটা ঘর দিতে হবে। তোমরা দুজন এক ঘরে থাকবে আর আমি একা একা ঘরে থাকবো। তা কি করে হয়? সালমা, তোমার মেয়েকে বোঝাও, প্রথম দিনে যদি এমন করে এরপরও আমার ছেলে মেয়েদের সাথে কেমন করবে। ওকে তুমি আলাদা করে দেখছো, তাই না? এজন্যই আমি বিয়ে করতে চাইনি। ও যদি তোমার নিজের মেয়ে হতো তাহলে এমন করতে পারতে না। কিসের কথা বলছো তুমি? ঠিক আছে বাবা, আর কোনো ঝামেলার দরকার নেই। থাকুক ও আমার ঘরে, আমি গিয়ে ভাইয়ের ঘরের মেঝেতে না হয় ঘুমাবো। এভাবে তোদের দুই ভাই বোনকে আমি এই বাড়ি থেকে তাড়াবো। মিনা, রাজু, আমি ব্যবসার কাজে কিছুদিনের জন্য শহরে যাচ্ছি। তোরা দেখে শুনে থাকিস, আর মায়ের কথা মতো চলবি, দুষ্টমি করবি না। ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না। আসার সময় আমার জন্য বড় একটা খেলনা নিয়ে এসো বাবা। ঠিক আছে। আর সালমা, তুমি আমার ছেলে মেয়েদের দেখে রেখো, ওদের যখন যেটা লাগবে সেটাই দিও। আমার ছেলে মেয়ের জন্য কোনো কষ্ট না হয়। ঠিক আছে, নিশ্চিন্তে যাও, তুমি কোনো চিন্তা করো না। দেখলে মা, বাবা আমার কথা কিছুই বললো না, শুধু নিজের ছেলে মেয়েদের কথা বলে গেল। আবার আমার কিছু লাগবে কিনা তাও জিজ্ঞেস করলো না। তুই কোনো চিন্তা করিস না মা, এরপর থেকে বাড়ির সব হবি তুই। তখন শুধু তোর কথাই বলবি। ওদের আমি এই বাড়ি ছাড়া করবো এবার। নিশা, এদিকে আয়। বলো মা। ওই এতিম দুটো স্কুল থেকে ফিরে আসার আগে এই সব মাংস শেষ করে ফেল, ওদের জন্য একটুও রাখবো না। এখনই সবটা শেষ করছি, দাঁড়াও। আজ বুঝবে মজা কেমন লাগে। ভাই, তাড়াতাড়ি বাড়ি চল, আমার বেশ খিদে লেগেছে। আমারও তো লেগেছে, আর আজ বাড়িতে মাংস রান্না হচ্ছে মনে করলে খিদে আরো বেড়ে যাচ্ছে। তোর মনে আছে মা থাকতে আমরা সবাই একসাথে রান্না করতাম, তারপর সবাই একসাথে বসে মজা করে খেতাম। সে আবার মনে থাকবে না? মায়ের প্রতিটি স্মৃতি আমার প্রতিটি মুহূর্তে মনে পড়ে। ওই দেখ, দুটো চলে এসেছে। মা, খিদে পেয়েছে আমাদের, খেতে দাও। আর খাওয়া? এত কষ্ট করে মাংস রান্না করেছিলাম তোদের জন্য, কিন্তু বিড়াল এসে সব খেয়ে গেছে বাবা। কি বলছো এইসব? মাংস বিড়ালে খেয়ে গেল? তা নয় তো কি আমি মিথ্যে কথা বলছি তোদের? সৎমা বলে কি এটুকু বিশ্বাস আমার প্রতি তোদের নেই? বিশ্বাস নেই সে কথা বলিনি মা। আচ্ছা, আমি শাক তুলে এনে ভেজে খাচ্ছি, তুমি চিন্তা করো না। বেশ, তাই কর। আজও তোদের ভাগ্যটা খুব খারাপ। কেন, কি হয়েছে? মা মাছ রান্না করে রেখেছিল, বিড়ালে এসে সেটাও খেয়ে গেছে। রোজ রোজ বিড়াল এসে খায়, আর তোমরা কি করো? বিড়াল খায় না কে খায় সেটাই এখন আসল বিষয়। কি বলতে চাইছিস তুই? বিড়াল খায়নি আর আমি তোদের মিথ্যে বলছি? সেটা তুমি নিজেকেই প্রশ্ন করো। ভাই চুপ কর। বেশ করেছি, তুই যা ভাবছিস তাই করেছি। তোদের আমি আর খেতে দিতে পারবো না। এখন থেকে বাড়ির সব কাজ তোরা করবি, তা না হলে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। রাজু আর মিনা কাঁদতে কাঁদতে এক জঙ্গলে চলে আসি। কে তোমরা? এভাবে কাঁদছো কেন? তোমাদের কান্নার করুণ সুরে এই জঙ্গলে সবকিছু কেমন নিস্তব্ধ হয়ে গেছে দেখেছো? কেন পরি? কারণ এটা মায়া জঙ্গল। এই জঙ্গলের কেউ ভালো মানুষের কষ্ট সহ্য করতে পারে না। আসলে আমরা খুবই ক্ষুধার্ত, ক্ষুধা সহ্য করতে না পেরে কান্না করছি। আমাদের মা মারা যাওয়ার পর বাবা একজন নতুন মাকে নিয়ে আসে, আর বাবা ব্যবসার কাজে শহরে যায়। তারপর থেকে আমাদের সৎ মা ঠিক মতো খেতে দেন না। বেশ, তোমরা আমার সাথে এসো। মাকাল ফল, এই শিশুরা অনেক ক্ষুধার্ত, তুমি তাদের খাদ্য হয়ে যাও। আমাকে খাবার হিসেবে গ্রহণ করো শিশুরা। নাও, এবার তোমরা এক ফল খাও, আর এখন থেকে তোমাদের যখন ইচ্ছে হবে এখানে এসে খাবার খাবে। ঠিক আছে পরি, তোমাকে অনেক ধন্যবাদ। এবার আমি আসি, তোমরা ভালো থেকো। বোন, এই ফল তো অনেক বেশি মজা। এর আগে কখনো এমন মজার ফল খাইনি আমি। এভাবে বেশ কিছুদিন কাটতে থাকে। রোজ স্কুল থেকে এসে রাজু আর মিনা জঙ্গলে এসে মাকাল ফল খায়। তারা বাড়িতে আর কোনো খাবার খায় না। দিন দিন তাদের স্বাস্থ্য আগের চেয়ে ভালো হতে শুরু করে। কি ভাবছো তুমি?
আমি ভাবছি ওদের আমি খেতে দেই না, আবার কাজও করাই, তারপরও দিন দিন ওদের স্বাস্থ্য এমন ভালো হচ্ছে কি করে? তাছাড়া ওরা প্রতিদিন যায় কোথায়? চলো আমরা ওদের পিছু নিই কাল। বেশ, তাই করব। দেখবো কোথায় যায় আর কি খায়, কি খেয়ে ওদের এমন শক্তি। ভাই খিদে লেগেছে তো, জঙ্গলে চল। মা ওই দেখো ওরা যাচ্ছে। চল ওদের পিছু পিছু। আমার পেট একদম ভরে গেছে, এবার চল। হ্যাঁ, বাড়ি চলে এবার, গিয়ে সব কাজ করতে হবে। নিশা চল, এবার তুই আর আমি এই ফল খাবো। ওদের খাওয়া দেখে মনে হলো অনেক বেশি মজা, আর পুষ্টিও অনেক। শুধু খাবো না, সব ফল পেরে নিয়ে যাবো, তারপর কাল এসে ওরা আর কিছুই পাবে না। ঠিক আছে, এবার তাড়াতাড়ি সব ছিঁড়ে নে দেখি। দাঁড়াও, আগে কয়েকটা খেয়ে নি। ছি ছি ছি, এসব কি? কি হলো, এমন করছিস কেন? এই ফলের ভিতরে তো শুধু পোকা আর ছাই, ওরা এই ফল কি করে খেলো? আরে তাই তো, আর কি বাজে গন্ধ। এত সুন্দর ফলকে তোমরা এসব বলছো কেন? তুমি আবার কে? এখানে কি চাও? যাও বলছি এখান থেকে। আমি এই জঙ্গলের পরি, আর এই জঙ্গল হলো মায়ার জঙ্গল। তোমাদের মতো খারাপ মানুষের কোনো জায়গা নেই এই জঙ্গলে। এই জঙ্গল তাদেরই আশ্রয় দেয়, তাদেরই খাবার দেয় যারা ভালো মানুষ। আর মনে রেখো, এখন থেকে তোমরা যাই খেতে চাইবে সেটাই এমন হয়ে যাবে। এই পরি, দাঁড়া দাঁড়া বলছি, এসব কি বলে গেলি তুই? বাদ দে ওই পরীর কথা, ওসব কিছুই হবে না, বাড়ি চল। মা, এত হাঁটাহাঁটি করে আমার খিদে লেগে গেছে, আমাকে খেতে দাও। এখনই দিচ্ছি মা, তোর জন্য আমি মাছের মাথা রান্না করে রেখেছি। ঠিক আছে, দাও। সালমা বড় একটা মাছের মাথা নেশাকে দেয়, কিন্তু নেশা হাতে নিতেই সেটা ছাই হয়ে যায়। ছি ছি, এ কি হলো? আমরা বেশি লোভ করেছিলাম, তার ফল পাচ্ছি মা। কি হয়েছে? তোমরা এভাবে কাঁদছো কেন? আর নিশার হাতে এসব কি? দেখে মনে হচ্ছে ছাই। কি হয়েছে? এত গোলমাল কিসের? আমার ভুল হয়েছে, তুমি চলে যাওয়ার পর থেকেই মিনা আর রাজুকে ঠিকমতো খেতে দিতাম না, কাজ করাতাম। এতে ওরা জঙ্গলে গিয়ে এক ধরনের ফল খেত, আমি আর নেশা সেটাও খেয়ে ফেলতে গিয়েছিলাম। তখনই এক পরে আমাদের অভিশাপ দেয়, আর সেই থেকে আমরা যাই খেতে চাই সেটাই ছাই হয়ে যায়। তোমরা আমাদের ক্ষমা করে দাও, আমরা এই অভিশাপ থেকে মুক্তি চাই। তোমরা নিজের মুখে ভুল স্বীকার করেছো, তাই এবারের মতো তোমাদের ক্ষমা করলাম। কিন্তু এরপর আর কখনো এমন ভুল করলে তখন আর তোমরা কোনো ক্ষমা পাবে না। আর মিনা রাজু, তোমরা এখন আর ওই জঙ্গলের ফল খেতে পারবে না। ওই জঙ্গলের ফল শুধু অসহায় মানুষদের জন্য। আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আর যদি হয় তাহলে জঙ্গলে যেও। ঠিক আছে পরি। আমার ছেলে মেয়েদের তুমি অনেক সাহায্য করেছো, তোমাকে অনেক ধন্যবাদ পরি। তুমি আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিও না, আমি আর কোনোদিন এমন